প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আমি আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। কোভিড-19-এর কারণে ঢাকা কলেজে অনলাইন ক্লাস চলছে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমার ক্লাস বিবিএ অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের সাথে ম্যাক্রো ইকোনমিক্স। আমি শাহনাজ পারভিন, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমার ম্যাক্রো ইকোনমিক্স ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি ম্যাক্রো ইকোনমিক্স সাবজেক্টটার আজকে থিওরি অফ মানি নিয়ে আলোচনা করব। থিওরি অফ মানির উপরে আমি এর আগেও একটা ক্লাস নিয়েছি এবং সেখানে আমি তোমার হোয়াট ইজ মানি, ফাংশনস অফ মানি, ডিফারেন্ট কাইন্ডস অফ মানি, মনিটারি স্ট্যান্ডার্ড, নো প্রিন্সিপালস অফ নোট ইস্যু এবং মেথডস অফ নোট ইস্যু নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি ডিমান্ড ফর মানি নিয়ে আলোচনা করব। ডিমান্ড ফর মানি, দ্যাট ইজ নগদ টাকার চাহিদা। এখানে মধ্যে সেটাই ডিমান্ড ফর মানি অথবা মুদ্রার চাহিদা বা অর্থের চাহিদা বলতে কি বোঝায়, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা সবাই মোটামুটি জানি যে পণ্যদ্রব্যের চাহিদা আছে, সেবার চাহিদা আছে। এখন আমাদের অর্থনীতিতে অর্থের চাহিদা বলতে আসলে কি বোঝায়, অর্থনীতিতে অর্থের চাহিদা বলতে কি বোঝায়, চলো আমরা দেখে নিই সেটা। দেখো, অর্থনীতি অর্থের চাহিদা বলতে এখানে কি বলা আছে, দেখো, দি ডিমান্ড ফর মানি ইজ দ্য ডিজায়ার্ড হোল্ডিং অফ ফিনান্সিয়াল অ্যাসেটস ইন দ্য ফর্ম অফ মানি দ্যাট ইজ ক্যাশ অর ব্যাংক ডিপোজিট রেদার দেন ইনভেস্টমেন্ট। অর্থাৎ তোমার মানুষ তার যে নগদ টাকা হাতে ধরে রাখার যে প্রবণতা, কোথাও বিনিয়োগ না করে মানুষ যে কিছু টাকা সবসময় নগদ রেখে দিতে চায়, এই যে একটা ইচ্ছা, এটাকে বলা হচ্ছে ডিমান্ড ফর মানি। তাহলে এখন আসো যে মানুষ কেন ইনকাম করার পরও সব টাকা কোথাও না কোথাও ইনভেস্ট না করে কেন অলসভাবে তার কাছে রেখে দিতে চায়, আমরা সেই জিনিসটা দেখে নিই। হ্যাঁ, কেন রাখতে চায় এবং এর পিছনে কি কি ফ্যাক্টর বা কত উপায়ে বা কি কারণ হয়ে থাকে, দেখো, যেটা হচ্ছে টাইপস অফ মানি। আমরা এখন টাইপস অফ মানি, দেখো এখানে 3 ধরনের টাইপস আছে। কেইনসের মধ্যে 3 ধরনের টাইপস, কেইনসের এই অনুযায়ী, ধারণা অনুযায়ী আমি সেটাই আলোচনা করছি। প্রথমে দেখো, 1 নম্বর হচ্ছে ট্রানজ্যাকশন ডিমান্ড, 2 নম্বর হচ্ছে প্রিকশনারি ডিমান্ড এবং 3 নম্বর হচ্ছে স্পেকুলেটিভ ডিমান্ড। ট্রানজ্যাকশন ডিমান্ড বা লেনদেন চাহিদা বলতে কি বোঝায়? লেনদেন চাহিদা বলতে তোমার এই মানুষের যে দৈনন্দিন জীবনযাপন করার জন্য যেই খরচগুলো তাকে মেটাতে হয় এবং তার জন্য যে নগদ টাকা দরকার, সেটা মেটানোর জন্য মানুষ যে টাকা তার নিজের কাছে রেখে দিতে চায় অথবা ব্যাংকে রাখতে চায়, যেটা সে সহজেই নগদ টাকায় পরিণত করতে পারবে, এই একটা টেন্ডেন্সিকেই বলা হচ্ছে ডিমান্ড ফর মানি। কি? ট্রানজ্যাকশন ডিমান্ড, লেনদেনের চাহিদা। লেনদেন মেটানোর জন্য যেই টাকাটা সে রেখে দিতে চায় সেটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন ডিমান্ড। 2 নম্বর আসো এখানে প্রিকশনারি ডিমান্ড বা সতর্কতামূলক চাহিদা। একটা তো গেল আমাদের লেনদেন চাহিদা, সেটা তো আমরা দেখলামই। সতর্কতামূলক চাহিদা বলতে আসলে কি বোঝায়? সতর্কতা বলতে এটাই বোঝায় যে মানুষ, যেহেতু মানুষের বুদ্ধি আছে, মানুষ জানে যে সে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনায় পড়তে পারে, সে অসুস্থ হতে পারে অথবা এমন কোনো মুহূর্ত আসতে পারে যার জন্য তার নগদ টাকার দরকার খুব বেশি। সেই যে একটা মানে প্রিকশন হিসাবে সে কি করে, কিছু টাকা সবসময় রেখে দিতে চায়, যেটা দিয়ে সে কোনো সম্পত্তি কিনতে চায় না। যদি জমি কিনে রাখে অথবা কোনো একটা বাড়ি কিনে রাখে অথবা একটা ফার্নিচার কিনে রাখলো, ওগুলো কিন্তু খুব সহজেই ক্যাশ টাকায় পরিণত করা যায় না। এই কারণে মানুষ কি করে, যে সে যদি অসুস্থ হয়, কোনো দুর্ঘটনায় পড়ে অথবা এমন একটা ঘটনা ঘটলো, সেটা শুভ ঘটনাই হোক, হ্যাঁ, হয়তো বিয়ে শাদীর ব্যাপার হলো, সেটা মেটানোর জন্য তার নগদ টাকা দরকার পড়তে পারে। এই ধরনের চিন্তা থেকে মানুষ কি করে, কিছু টাকা রেখে দেয় এবং সেটাকে বলা হচ্ছে প্রিকশনারি ডিমান্ড বা সতর্কতামূলক চাহিদা। এরপরে আসি আমরা স্পেকুলেটিভ ডিমান্ড বা অর্থের ফটকা চাহিদা। ফটকা চাহিদা বলতে কি বোঝায়? এটা হচ্ছে তোমার যে কিছু মানুষ থাকে, সুযোগ পেলে কি করবে, সেখান থেকে কিছু টাকা সে আর্ন করবে। যেমন ধরো এমন হলো যে তোমার বন্ডের সুদের হার হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো, তখন কি করে মানুষ সেখানে সে কিছু বন্ড কিনে রাখে। যখন আবার তার দরকার পড়ে সেটা সে বিক্রি করে সেখান থেকে সে টাকাটা কিছু পায়। ক্যাশ টাকা একদম রেখে দেওয়ার থেকে যদি সুদের হার সে পায়, তাহলে তার লাভটা হচ্ছে কি, সে কিছু টাকা আর্ন করতে পারছে। যেটা বলছিলাম যে
স্পেকুলেটিভ ডিমান্ড হচ্ছে কি আসলে ফটকা চাহিদা, ফটকা কারবারই বুঝো, এগুলো কিন্তু কোনো মানুষের একেবারে জীবনের প্রধান লক্ষ্য হয় না। এটা হচ্ছে সুযোগের একটা সদ্ব্যবহার করা। যদি সুযোগ আসে যে কিছু টাকা আর্ন করা, তখন সেটাকে সে কাজে লাগাতে চায়, এবং সেই জন্য কিছু মানুষ কি করে, সবসময় কিছু টাকা ক্যাশ, দ্যাট ইজ ক্যাশ অথবা ব্যাংকে, সেটা রাখতে পছন্দ করে। এখন আসলে আমরা দেখবো এই যে ডিমান্ড ফর মানি, এই ডিমান্ড ফর মানি তোমার নির্ণয় করার জন্য বা মানির চাহিদা সৃষ্টি হওয়ার জন্য কোন কোন ফ্যাক্ট গুলো কাজ করে। ডিটারমিনেন্টস অফ ডিমান্ড ফর মানি, কি কি দিয়ে আমরা ডিমান্ড ফর মানিটা নির্ণয় করতে সক্ষম হব। দেখো এখানে ডিটারমিনেন্টস অফ ডিমান্ড ফর মানি আমি 10টা পয়েন্ট নিয়ে এসেছি ডিসকাস করার জন্য। নাম্বার 1 হচ্ছে ইনকাম, নাম্বার 2 হচ্ছে প্রপেন্সিটি টু কনজিউম, নাম্বার 3 হচ্ছে প্রপেন্সিটি টু সেভ, নাম্বার 4 হচ্ছে নেচার অফ ইনকাম, নাম্বার 5 হচ্ছে ডেভেলপড মানি মার্কেট, নাম্বার 6 হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, নাম্বার 7 প্রাইস লেভেল, নাম্বার 8 সোশ্যাল সিকিউরিটি, নাম্বার 9 এক্সপেকটেশন, এবং নাম্বার 10 হচ্ছে ব্যাংকিং সিস্টেম। প্রথম পয়েন্টটা খেয়াল করো, এটা হচ্ছে ইনকাম। ইনকাম বা আয়, আয় মানুষের ডিমান্ড ফর মানি। ডিমান্ড ফর মানিকে আমি একটু আগে আলোচনা করেছি, সেটা হচ্ছে কি যে পরিমাণ টাকাটা মানুষ নিজের কাছে রেখে দিতে চায়, সেটাই হচ্ছে ডিমান্ড ফর মানি, যেটা সে অন্য কোথাও দিতে চায় না, ইনভেস্ট করতে চায় না, রেদার দেন ইনভেস্টমেন্ট, যেটা বলেছিলাম। তো এখন কথা হচ্ছে যে ইনকাম এখানে অবশ্যই একটা বড় ফ্যাক্টর, কেননা কারো যদি ইনকামই না থাকে তাহলে তার ডিমান্ড ফর মানি কি, তার তো কোনো ডিমান্ড ফর মানি নেই, তার হচ্ছে কি বেঁচে থাকাটাই হচ্ছে মেইন কথা। কিন্তু যাদের ইনকাম আছে তাদের জন্য হচ্ছে যে যার যত বেশি ইনকাম হবে দেখা যাবে কি তার ডিমান্ড ফর মানি তত বেশি হয়ে থাকবে। নর্মালি এটাই হয়ে থাকে, কিছু ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রম আমরা সবগুলোই আলোচনা করব, তোমরা বুঝতে পারবা যে তবে ইনকাম অবশ্যই একটা বড় ফ্যাক্টর। ইনকাম হলে পরেই না তার ডিমান্ড ফর মানি তারপরে হবে। এরপরে আসে আমরা 2 নম্বর হচ্ছে কি যে প্রপেন্সিটি টু কনজিউম, অর্থাৎ ভোগ করার প্রবণতা। ভোগ করার প্রবণতা ডিমান্ড ফর মানির ক্ষেত্রে অবশ্যই একটা বড় ফ্যাক্টর। ধরো আমি তোমাদেরকে যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই, ভোগ করার প্রবণতা মানে কি, প্রথম সেটা হচ্ছে যে কি মানুষ তার জীবন যাপন করার ক্ষেত্রে প্রতিনিয়ত যে বস্ত্র, খাবার, কাপড়, থাকা, গাড়ি চড়া, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে, এগুলো হচ্ছে ভোগ করা। তো এই ভোগ করার প্রবণতা যার যত বেশি হবে তার কি হবে, তার ডিমান্ড ফর মানি তত বেশি হবে, আর যার কম থাকবে তার ডিমান্ড ফর মানি কম হবে। একটা উদাহরণের মাধ্যমে বুঝাই, ধরো দুই বন্ধু এ অথবা এ এবং বি, তোমরা দুজনেই সমান টাকা ইনকাম করে, এবং এ হচ্ছে সেই ধরনের মানুষ যে কিনা কি করে, যে প্রতি সপ্তাহে ছুটিতে সে ঘুরতে পছন্দ করে, তার পরিবার নিয়ে হোক, বন্ধুদেরকে নিয়ে হোক, আবার সপ্তাহে 2-3 দিন সে বন্ধুদের সাথে অথবা পরিবারের সাথে রেস্টুরেন্টে খেতে পছন্দ করে, মাঝে মাঝে মুভি দেখতে পছন্দ করে, হ্যাঁ, এবং এইভাবে সে লাইফটা এনজয় করে। এইটা এক ধরনের একজন বন্ধুর কথা বললাম। আরেকজন বন্ধু ধরো সেও একই রকম আর্ন করে, কিন্তু সে কি করে, সে ছুটির দিন বাসায় থাকে, পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করে, এবং বাইরে রেস্টুরেন্টে খাওয়া সে পছন্দ করে না, মুভি দেখতে যাওয়াও সে পছন্দ করে না। তো এই দুই মানুষের কিন্তু জীবনযাপনের খরচের মধ্যেও পার্থক্য আছে। খরচের মধ্যে পার্থক্য থাকার কারণে তাদের কি হচ্ছে, ডিমান্ড ফর মানিটার মধ্যেও কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে যেটা হচ্ছে যে যেহেতু তাদের ভোগ করার প্রবণতার মধ্যে পার্থক্য আছে, সুতরাং তাদের কি হবে, তাদের ডিমান্ড ফর মানিটাও কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। এরপরে আসছে আমার 3 নম্বর, প্রপেন্সিটি টু সেভ, সঞ্চয়ের প্রবণতা। আমি একটু আগে যেটা আলোচনা করলাম ঠিক সেটাই ধরো, যে যদি মানুষের কারো সঞ্চয়ের প্রবণতা বেশি থাকে তাহলে তার ডিমান্ড ফর মানিটা কম হবে। সে কি করবে, যে টাকাটা আর্ন করবে তার থেকে তার এরকম যেটুকু না হলেই নয়, এটুকু খরচ করার পরে বাকি টাকাটা সে কি করবে, সঞ্চয় করে রাখবে। আর যার সঞ্চয় করার টেন্ডেন্সিটা কম, যার হচ্ছে যে কি যে এখন খরচ করার ইচ্ছাটা বেশি, তার কিন্তু ডিমান্ড ফর মানিটা বেশি হবে। আমি একটু আগে যে উদাহরণটা দিয়েছি, সে এ এবং বি এর মধ্যে দেখা যাবে কি যে এ এর সঞ্চয় করার প্রবণতাটা কম থাকবে এবং বি এর সঞ্চয় করার প্রবণতাটা বেশি হতে পারে। তারপরে আসছি আমরা 4 নম্বর, নেচার অফ ইনকাম। নেচার অফ ইনকাম কি, আয় করার প্রকৃতি, অর্থাৎ আয় যে অর্জন করছে সেই আয় অর্জনটা কিভাবে আসছে। কারো হয়তো দেখা যাচ্ছে কি সপ্তাহ শেষে সেই টাকাটা আর্ন করছে, কারো হচ্ছে মাসে আর্ন করছে, আবার কারো হচ্ছে 2-3 মাস পরে সে আর্ন করছে। এখন প্রতি সপ্তাহে যে আর্ন করে তার কিন্তু খুব বেশি নগদ টাকা ধরে রাখার দরকার পড়ে না। কিন্তু
যে ধরো প্রতি মাসে আর্ন করে, তো সপ্তাহে যে আর্ন করে তার চাইতে কিন্তু যে মাসের শেষে আর্ন করে তার কিন্তু বেশি টাকা দরকার পড়ে, কারণ তাকে পুরো মাসটাকে কিন্তু ওই টাকাটা দিয়ে মাস চালাতে হয়। নেচার অফ ইনকাম, দ্যাট ইজ আয় অর্জনের প্রকৃতি, যে প্রতি ধরো মাসের শেষে ইনকাম করে তার তো অবশ্যই পুরো মাসটা নেওয়ার জন্য টাকাটা লাগবে। সুতরাং যে সপ্তাহে আয় করে তার থেকে যে মাসের শেষে আয় করে তার মধ্যে টাকার ডিমান্ডটা বেশি হবে, এবং যিনি 2-3 মাস পরে আর্ন করেন তার কিন্তু এদের দুইজনের থেকে আরো বেশি পরিমাণ ডিমান্ড ফর মানি হবে, তার টাকার ডিমান্ডটা আরো বেশি থাকবে। তারপরে আসছি আমরা ডেভেলপড মানি মার্কেট, উন্নত মুদ্রা বাজার। মুদ্রা বাজার বলতে আমরা কি বুঝি? মুদ্রা বাজারে যে মেম্বারগুলো হচ্ছে কারা? মুদ্রা বাজারের সদস্য হচ্ছে ধরো ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, এই ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলো, এরাই মুদ্রা বাজারে ভূমিকা রেখে থাকে। এখন মুদ্রা বাজার যদি উন্নত হয়, অর্থাৎ সমাজের সব জায়গায় যদি তোমার ধরো ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এগুলো অ্যাভেলেবেল থাকে এবং তাদের সার্ভিসগুলো যদি ভালো হয়, তখন দেখা যায় কি যে মানুষের ডিমান্ড ফর মানিটা কমে আসে। কেন কমে আসে? যেহেতু সে যদি তার সম্পত্তি শো করে হোক, যে কোনো কারণে সে ব্যাংক থেকে সে টাকাটা সংগ্রহ করতে পারবে, তার নগদ টাকার চাহিদা সে পূরণ করতে পারবে, এই কারণেই মানুষ তখন কি করে না, যে তোমার ডিমান্ড ফর মানিটা কমে আসে, নগদ টাকা সে রাখতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করবে না। এরপরে আসছি আমরা 6 নম্বর, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। সুদের হার অবশ্যই ডিমান্ড ফর মানির ক্ষেত্রে একটা ভূমিকা রেখে থাকে। যেমন ধরো যে বাজারে হয়তো কোনো একটা বন্ড আছে, বন্ডে সুদের হার একটা বেশি পরিমাণের সুদের হার দিল, তখন মানুষ কি করবে, যে নগদ টাকা না রেখে তখন সে বন্ড ক্রয় করবে। বন্ড ক্রয় করে সেখান থেকে সে কিছু টাকা ইনকাম করার চেষ্টা করবে। তো এই যে একটা টেন্ডেন্সি, আবার সুদের হার যদি কমে যায় তখন কি করবে, মানুষ আর ওই বন্ডের মধ্যে টাকাটা রাখবে না, তখন সে ক্যাশ টাকাটা নিজের কাছে রাখার চেষ্টা করবে। সুতরাং সুদের হার ডিমান্ড ফর মানির ক্ষেত্রে একটা ভূমিকা রেখে থাকে। এরপরে আসছি আমরা 7 নম্বর, সেটা হচ্ছে প্রাইস লেভেল বা দাম স্তর। দাম স্তর কি? দাম স্তর হচ্ছে তোমার আমাদের যে জীবন চলার ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো দরকার পড়ে সেগুলোর যে প্রাইস, হ্যাঁ, বাসস্থান, কাপড়, খাওয়া দাওয়া, সবগুলো, এগুলো প্রাইস লেভেলটা যদি বেশি হয়ে যায়, অর্থাৎ একটা সমাজে যদি মুদ্রা স্ফীতি দেখা দেয়, তখন কি হয়, মানুষের কিন্তু অধিক পরিমাণে টাকার দরকার পড়ে এবং তখন ডিমান্ড ফর মানিটাও কিন্তু বেড়ে যায়। আবার যদি ঠিক তার উল্টোটা ঘটে, তখন কিন্তু মানুষের ডিমান্ড ফর মানিটা কমে যায়, অর্থাৎ মুদ্রা সংকুচিত হয়, প্রাইস লেভেলটা যদি যেখানে ছিল সেখান থেকে আরো কমে যায়, তখন তার লিভিং কস্টটা কি হবে, কমে যাবে, এবং লিভিং কস্ট কমে গেলে সে ডেফিনেটলি তার ডিমান্ড ফর মানিটাও কমে যেতে বাধ্য। এরপরে আসছে আমরা 8 নম্বর, সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝায়? আমাদের ধরো একটা সামাজিক ব্যবস্থার কথা আমি বলি, যদি সেই সমাজে এরকম ব্যবস্থা থাকে যে যদি কোনো মানুষ বেকার থাকে তাকে বেকার ভাতা দেওয়া হবে, যদি কেউ চাকরি থেকে অবসর হয়ে যায় তখন সে অবসর ভাতা পাবে, আবার যদি কেউ বৃদ্ধ হয়ে যায় তাকে বার্ধক্য ভাতা দেওয়া হবে, তারপরে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে। এই ধরনের যদি সুবিধা থাকে তখন সেই মানুষটা বা সেই সমাজের মানুষগুলো কি করবে, তারা কিন্তু খুব বেশি টাকা নিজের কাছে রাখতে প্রয়োজন মনে করবে না, কেননা সে তো নিরাপত্তাহীনতায় ভুগছে না। আর যদি ঠিক তার উল্টোটা হয়, যে এই ধরনের কোনো ব্যবস্থা নয়, তখন তার টাকা দিয়ে তাকে সবকিছু ম্যানেজ করতে হবে, চলতে হবে, তখন তার কিন্তু এই ডিমান্ড ফর মানিটা বেড়ে যাবে। এরপরে আসছি আমরা এক্সপেকটেশন, প্রত্যাশা। এক্সপেকটেশন বলতে এখানে তোমার ধরো যে বেতন বৃদ্ধির প্রত্যাশা বা আয় অর্জনের প্রত্যাশা, তারপরে ধরো এমন হতে পারে যে ব্যবসায় ক্ষতি হওয়ার একটা আশঙ্কা, প্রত্যাশা শুধু এখানে আশঙ্কার কথা বলছি আমি। এরকম কিছু ফ্যাক্টর আছে, যদি মনে হয় যে ইয়ে হবে, তখন কি হবে, তার ডিমান্ড ফর মানিটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমার বেতন বেড়ে যায় তাহলে আমার কি হবে, আমার একটা ইচ্ছা থাকবে হয়তো আমি আরো একটু ভালো লাইফ লিড করবো, হ্যাঁ, আর একটু উন্নত মানের জীবনযাপন করবো, তখন আমার লিভিং কস্টটা বেড়ে যাবে, আমার ডিমান্ড ফর মানিটা বেড়ে যাবে। আবার যদি এমন হয় যে বললাম ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, তখন সে কস্টটা মিনিমাইজ করার চেষ্টা করবে যাতে করে সে আরো বড় ক্ষতির মুখে পড়ে না যায়, তখন তার ডিমান্ড ফর মানিটা কমে যাবে। এরপরে আসছি আমরা ব্যাংকিং সিস্টেম বা ব্যাংক ব্যবস্থা। ব্যাংক ব্যবস্থা আমাদের অর্থনীতিতে ডিমান্ড ফর মানির ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখছে আমি বলছি, শুনো। ব্যাংকে এখন কি করে, আমরা জানি ক্রেডিট কার্ড সিস্টেম আছে, ভিসা কার্ড সিস্টেম আছে। ক্রেডিট কার্ডে কি করা হয়, ক্রেডিট কার্ডে একটা মানুষকে একটা ক্রেডিট লিমিট দেওয়া হয়, হ্যাঁ, সেটা হয়তো বছরে 1 লাখ, বা এরও বেশি, মানে কম, যাই হোক না কেন, যদি এই পরিমাণে একটা অ্যামাউন্ট কেউ যে কোনো সময় ব্যবহার করার সুযোগ পেয়ে থাকে, তখন কিন্তু তার নগদ টাকার ডিমান্ডটা কমে যেতে বাধ্য, কমে যাবে, ডেফিনেটলি কমে যাবে। সুতরাং ব্যাংকিং সিস্টেম ডিমান্ড ফর মানির ক্ষেত্রে একটা ভূমিকা রেখে থাকে। এরপরে আমরা
যেটা আলোচনা করব সেটা হচ্ছে কেইনসিয়ান অ্যাপ্রোচ টু ডিমান্ড ফর মানি বা কেইনসিয়ান থিওরিটা, আমরা ডিমান্ড ফর মানির উপরে কেইনসিয়ান যে থিওরিটা দিয়েছিলাম আমরা সেটা নিয়ে আলোচনা করব। চলো, কেইনসিয়ান অ্যাপ্রোচ টু ডিমান্ড ফর মানি, দেখো এখানে এই যে কেইনসিয়ান অ্যাপ্রোচ টু ডিমান্ড ফর মানি, এটা হচ্ছে যে কেইনস, যিনি বিশিষ্ট অর্থনীতিবিদ, ইংলিশ বিশিষ্ট অর্থনীতিবিদ, উনি তার বিখ্যাত বই যেটা দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, আমি আবার বলছি দি জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, এই বইটা উনি 1936 সালে পাবলিশ করেছিলেন এবং সেখানে তিনি ডিমান্ড ফর মানি নিয়ে যে কথাটা বলেছেন সেটাই কিন্তু এই কেইনসের অ্যাপ্রোচ নামে বা কেইনস থিওরি নামে পরিচিত। সেখানে উনি যেই কথাটা বলেছিলেন, উনি আসলে এই ডিমান্ড ফর মানি নিয়ে ক্লাসিক্যাল যে থিওরিটা আছে তার সঙ্গে উনি একটা নতুন কিছু অ্যাড করেছিলেন। তিনি 3টা মোটিভের কথা বলেছিলেন। সেই 3টা মোটিভ কি, আমরা একটু আগে যে টাইপগুলো আলোচনা করেছি আসলে সেগুলো হচ্ছে মোটিভ। দেখো 3 মোটিভস, কেইনসের 3 মোটিভস গুলো কি ডিমান্ড ফর মানি নিয়ে? 1 নম্বর হচ্ছে দি ট্রানজাকশন ডিমান্ড, 2 নম্বর হচ্ছে দি প্রিকশনারি ডিমান্ড এবং 3 নম্বর হচ্ছে দি স্পেকুলেটিভ ডিমান্ড। তো কেইনস যেটা বলেছেন, আমি এই 3টা ডিমান্ড বা এগুলোর কিন্তু আমি আগে আলোচনা করছি, ট্রানজাকশন ডিমান্ড কি, প্রিকশনারি ডিমান্ড কি এবং স্পেকুলেটিভ ডিমান্ড বলতে আসলে কি বোঝায়। এই যে দুটো আছে, ট্রানজাকশন ডিমান্ড এবং প্রিকশনারি ডিমান্ড, এগুলো ক্লাসিক্যাল থিওরিতে ছিল এবং কেইনস এগুলোর সাথে এই স্পেকুলেটিভ ডিমান্ডটাকে উনি অ্যাড করেছেন। উনি বলেছেন যে শুধুমাত্র তোমার কি মানুষের জীবনের যে বেসিক নিডস সেটা পূরণের জন্যই মানুষ টাকা রাখে না, মানুষ এই যে ফটকা কারবারি আছে সেটার জন্য কিন্তু কি রেখে থাকে, এই তোমার ডিমান্ড ফর মানি বা তাদের টাকাটা নিজের কাছে রেখে থাকে। উনি তোমার এই যে ট্রানজাকশন ডিমান্ড এবং প্রিকশনারি ডিমান্ড এগুলোকে L1 টাইপের ডিমান্ড, L1 দিয়ে নির্দেশ করেছেন। এগুলো হচ্ছে L1 টাইপের ডিমান্ড ফর মানি এবং স্পেকুলেটিভ ডিমান্ডকে উনি L2 বলেছেন। L1 দিয়ে উনি যেটা বুঝেছেন, দেখো এখানে মধ্যে ফাংশনস অফ ওয়াই, দ্যাট ইজ এই L1 টা তোমার এই যে ট্রানজাকশন ডিমান্ড এবং প্রিকশনারি ডিমান্ড এটা ডিপেন্ড করে ওয়াই এর উপরে, দ্যাট ইজ ওয়াই মানে হচ্ছে ইনকাম, হ্যাঁ, ইনকামের উপরে ডিপেন্ড করে। তো এখানে উনি এই L1 ইকুয়াল টু যেটা বলছেন DL1 ডিভাইডেড বাই DY গ্রেটার দেন 0 এবং এই যে গ্রেটার দেন 0 দ্যাট ইজ মানে কি এই দুইটা যে তোমার যে ডিমান্ডটা এগুলোর হচ্ছে কি, এগুলো হচ্ছে পজিটিভ, অর্থাৎ ইনকাম যদি বাড়ে তাহলে ডিমান্ডটা বাড়ে, ইনকাম যদি কম থাকে তাহলে ডিমান্ডটা কমে আসে। উনি এই কথাটা সেটা বলছেন, কিন্তু উনি স্পেকুলেটিভ ডিমান্ড সম্পর্কে কি বলছেন আমরা সেটা আলোচনা করার আগে, যেহেতু আমরা সেখানে কিছু তোমার রেখা বা চিত্র নিয়ে আলোচনা করব, আমরা তাহলে প্রথমে এই যে দুটা ট্রানজাকশন ডিমান্ড এবং প্রিকশনারি ডিমান্ড এগুলো কিভাবে ক্লাসিক্যালি এতে রেখা লাইনে শো করেছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করি। চলো দেখি আমরা। দেখো এখানে মধ্যে তোমার যে রেখাটা আছে, প্রথমে আমি এটা বলছি ডিমান্ড ফর মানি, এটা ক্যামব্রিজ ক্যাশ ব্যালেন্স ইয়েটা সেটা নিয়ে বলছে একই রেখা, অর্থাৎ এই রেখাটা তোমার সবসময় ঊর্ধ্বমুখী হবে। ইনকাম যত বাড়বে ডিমান্ড তত বাড়বে, অর্থাৎ নিশ্চিত সবসময় করে ইনকাম কমবে তো ডিমান্ড কমে যাবে। এটা একদম স্ট্রেট হতে হবে এমন কোনো কথা নাই, এটা তোমার হতে পারে, কিন্তু সবসময় ঊর্ধ্বমুখী হবে। এটাই হচ্ছে তোমার যেই তোমার কি বলে ট্রানজাকশন ডিমান্ড এবং প্রিকশনারি ডিমান্ডের মূল কথাটা হচ্ছে কি যে যত ইনকাম বাড়বে, আমি এখানে একটু ভালো করে বুঝাই। সাপোজ ধরো এখানে মধ্যে যে বলা আছে তোমার এই যে এই লাইনটা হচ্ছে তোমার ডিমান্ড ফর মানি এবং এইটা হচ্ছে ওয়াইটা হচ্ছে তোমার কি এই ইনকাম। তাহলে দেখো Y0 অবস্থায় যখন ইনকাম ছিল তখন তার ডিমান্ড ফর মানি ছিল M0 তে, এবং যখন তার ইনকাম বেড়ে Y1 হয়েছে তখন তার ডিমান্ড ফর মানিটা হয়েছে M1 এ। এইভাবে ইনকাম যত বাড়বে তার ডিমান্ড ফর মানিটা বৃদ্ধি পাবে। এবং এই যে পয়েন্টটা আছে এখানে A এবং B, এগুলো যদি আমরা যোগ করি এখান থেকে দেখা যাচ্ছে আমরা একটা রেখা পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ডিমান্ড ফর মানি রেখা। সরি, এটাই কিন্তু ঊর্ধ্বমুখী যে সেটা বোঝানো যাচ্ছে এই জায়গাটা ডিমান্ড ফর মানিটা। তো আমরা এরপরে চলো কেইনসের এটা নিয়ে আলোচনা করি। তো আসলে দেখো যেটা কেইনস বলছিলেন যে স্পেকুলেটিভ ডিমান্ড, অর্থাৎ তার যে কেইনসের যে থিওরি সেটা মূল বক্তব্যই ছিল এটা। তো সেটা নিয়ে আমরা দেখি এখানে আমাদের কি বলা ছিল, দ্য ডিমান্ড ফর, তিনি কি বলেছিলেন, দ্য ডিমান্ড ফর মানি refers to the desire to hold money as an alternative to purchasing an income earning asset like a bond। অর্থাৎ মানুষ নগদ টাকা ধরে রাখে কি করার জন্য,
পারচেজিং অ্যান্ড ইনকাম আর্নিং অ্যাসেট লাইক এ বন্ড, অর্থাৎ ইনকাম করার জন্য যে এমন কিছু কিনতে চায় সেটার জন্য তারা কিছু টাকা সবসময় ধরে রাখতে চায়, যেখান থেকে সে কিছু টাকা কি করতে পারবে, আয় করতে পারবে। উনি উদাহরণ দিয়েছেন বন্ডের কথা। আর বন্ড কি, বন্ড কি দেখো আমি এখানে মধ্যে লিখেছি। বন্ড কি তোমরা নিশ্চয়ই জানো, তারপরেও আমি এখানে লিখেছি প্রমিসেস ইটস হোল্ডার ফিক্সড ইনকাম ফর পিরিয়ড অফ টাইম। প্রমিসেস ইটস হোল্ডার ফিক্সড ইনকাম ফর পিরিয়ড অফ টাইম। বন্ড অ্যাকচুয়ালি একটা কাগজ যেটা তোমার সেকেন্ডারি মার্কেটে হাত বদল হয়। কিন্তু এই যে বন্ডটা যার কাছে থাকবে তিনি যে যারা এই বন্ডটা ইস্যু করেছে তার কাছ থেকে একটা নির্দিষ্ট সময় পিরিয়ড অফ টাইম এখানে মধ্যে লিখেছে, সেটা সাধারণত 1 বছর হয়ে থাকে অথবা 3 মাস পর পরও হতে পারে, সাধারণত 1 বছর হয়ে থাকে। সে যাই হোক, সেই সময় নির্দিষ্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে তুমি একটা নির্দিষ্ট টাকা পাবে। অর্থাৎ ধরো যদি এমন হয় যে কেউ 100 টাকা দামে একটা বন্ড কিনলো এবং সেই বন্ডের ইন্টারেস্ট রেট যদি 5% হয়, তখন দেখা যাবে যে সে কি বছর শেষে সে 105 টাকা পাবে। এইভাবে যদি বন্ডের মেয়াদ হয় 5 বছর, তখন 5 বছর পরে সে কত টাকা পাবে, 125 টাকা। তো এই মানুষ কি চায় যে যদি এইভাবে সে কিছু টাকা ইনকাম করতে পারে, অর্থাৎ বন্ডের ইন্টারেস্ট রেট যদি হাই হয়, তখন তারা কি করে, সেটা বন্ড কিনে রাখে, তখন তাদের ডিমান্ড ফর মানিটা কমে যায় বন্ড কিনে ফেললে। আর বন্ড কেনার জন্য, অর্থাৎ এই সুযোগে কিছু টাকা আর্ন করার জন্য তারা সবসময় কিছু টাকা নিজের কাছে রাখতে চায়। এটাই ছিল হচ্ছে কেইন্সের মূল বক্তব্য। দ্যাট ইজ কি, যে মানুষের মধ্যে কি থাকে, যে আর্ন করার একটা সুপ্ত ইচ্ছা সবসময় থাকে, এবং যখনই সে সুযোগ পায় সেখান থেকে সে কিছু টাকা ইনকাম করতে চায়, সেটা হোক সুদের মাধ্যমে। সুদের মাধ্যমে হলেও সে সাময়িক এটা সুদ লাভের আশায় তার টাকাটা সে জমা রেখে সেখান থেকে সে সুদটা নিতে চায়। অর্থাৎ কিছু টাকা আর্ন করার যে ইচ্ছা, সেটাকে উনি এখানে মধ্যে এই স্পেকুলেটিভ ডিমান্ড, দ্যাট ইজ অর্থের ফাটকা চাহিদা নামে উনি বলেছেন। তো এটা ছিল কেইন্স থিওরির মূল বক্তব্য। উনি যেটা বলেছিলেন যে ক্লাসিক্যাল থিওরির যে ট্রানজ্যাকশন ডিমান্ড এবং প্রিকশনারি ডিমান্ডকে উনি L1 দিয়ে ব্যাখ্যা করেছিলেন। উনি যেটা ডিমান্ডের কথা বলেছেন, যে স্পেকুলেটিভ ডিমান্ড, এটাকে উনি L2 দিয়ে ব্যাখ্যা করেছেন। L2 সমান কি বলেছেন উনি, ফাংশন অফ R, অর্থাৎ সুদের হারের উপরে তোমার L2 ডিমান্ড, দ্যাট ইজ স্পেকুলেটিভ ডিমান্ড। হ্যাঁ, ডিমান্ড ফর মানি টু কি, যে স্পেকুলেটিভ ডিমান্ড যেটা, সেটাকে উনি এখানে L2 দিয়ে বুঝিয়েছেন, এবং সেটা ডিপেন্ড করে রেট অফ ইন্টারেস্টের উপরে। রেট অফ ইন্টারেস্ট যদি বেশি হয় তখন ডিমান্ড ফর মানিটা কমে যায়, এবং রেট অফ ইন্টারেস্ট যদি কম হয় তখন ডিমান্ড ফর মানিটা বেড়ে যায়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি, সুদের হার এবং ডিমান্ড ফর মানি যেটা, এটা কিন্তু বিপরীতমুখী, এবং এটাই উনি বুঝিয়েছেন যে এখানে মধ্যে। এবং দেখো এখানে মধ্যে উনি যেটা বুঝিয়েছেন যে DL2 ডিভাইডেড বাই DR লেস দেন 0, অর্থাৎ এটা সবসময় কি 0 থেকে কম হবে। তো এই যে নেগেটিভ মুখী, এটাকে উনি এখানে মধ্যে বুঝিয়েছেন। তো আমরা এরপর চলো এই গ্রাফের মাধ্যমে বিষয়টা দেখে নিই। কেইন্স তার ডিমান্ড ফর মানিকে কিভাবে লেখায় দেখিয়েছেন। এখানে দেখো নিচে লেখা আছে, এটা হচ্ছে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, ডিমান্ড ফর মানি লেখা হচ্ছে এটা, এবং ওই পাশে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, যেহেতু উনি বলছেন যে এখানে স্পেকুলেটিভ ডিমান্ডটা কি, এটা হচ্ছে রেটের উপর ডিপেন্ড করে, এবং রেট যদি বাড়ে তাহলে ডিমান্ড ফর মানিটা কমে আসে, যে উল্টোটা। আমরা এই যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে ঠিক উল্টোটা, রেট বাড়লে ডিমান্ড কমবে, রেট কমলে ডিমান্ড বাড়বে। যেমন এই পাশে দেখো তুমি, যখন রেট আর, এখানে আমাদের আর দিয়ে শো করা হয়েছে, যখন আর ছিল রেটে, তখন তার ডিমান্ড ফর মানিটা ছিল M, তখন এতটুকুন মাত্র তার ডিমান্ড ছিল, বাকি টাকাটা সে কি করেছে, বন্ডে ইনভেস্ট করে দিয়েছে। এরপরে দেখো যখন রেট অফ ইন্টারেস্ট কমে R1 এ আসছে, তখন তার ডিমান্ড বেড়ে M1 এ গেছে, এবং এটা এখানে এসে E1 এর বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ যখন রেটটা কমে গেছে তখন তার ডিমান্ড ফর মানিটা আরেকটু বেড়ে গেছে। আবার দেখো রেট যখন আরো একটু কমে এখানে আসলো, তখন কিন্তু ডিমান্ড ফর মানিটা আরেকটু বেড়ে এখানে আসছে। এই দেখো এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে রেট কিন্তু একটা লেভেল আছে, হ্যাঁ, সুদের হারের একটা লেভেল আছে, ওইটার পরে কিন্তু সেটা আর নামতে পারে না। তো এই যে যখন নামতে পারে তখন দেখা যায় কি, যে ডিমান্ড ফর মানিটা কিন্তু কি হয়ে যায়, অসীম হয়ে যায়। হ্যাঁ, একদম এই পর্যন্ত চলে যায়। এখন আসো দেখো এই যে কার্ভটা, এটা আমরা যোগ করে, যদি যোগ করা আছে E1 এবং E2 এগুলো যোগ করলে, এবং এগুলোতে আমরা একটা রেখা পাচ্ছি। এই রেখাটাকে বলা হচ্ছে LP বা লিকুইডিটি প্রেফারেন্স কার্ভ, অথবা স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি কার্ভ, যেটা এটা হচ্ছে, এটাকে লিকুইডিটি প্রেফারেন্স কার্ভ বলা হয়। তো আমার মনে হয় যে তোমরা এই জিনিসটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এই রেখাটা হচ্ছে কি উপর থেকে নিচে, হ্যাঁ, এবং এটা রেট অফ ইন্টারেস্ট এবং ডিমান্ড ফর মানি ঠিক উল্টা, রিভার্স।
ঠিক উল্টো ভাবে চলে। সুদের হার বাড়লে ডিমান্ড ফর মানি কমে যায়, আবার সুদের হার কমলে ডিমান্ড ফর মানিটা বেড়ে যায়, কিন্তু একটা লেভেলে আসলে সুদের হার কমতে পারে না এবং তখন ডিমান্ড ফর মানিটা অসীম হয়ে পড়ে। এই যে একটা বিন্দু E1 থেকে এলপি পর্যন্ত হচ্ছে, এইটাকে বলা হচ্ছে কিন্তু কি, এটাকে বলা হচ্ছে লিকুইডিটি ট্রেপ। লিকুইডিটি ট্রেপ বা তারল্য ফাঁদ। তো লিকুইডিটি ট্রেপ বা তারল্য ফাঁদ, এটাও কেস আলোচনা করেছেন। সেটা নিয়ে আলোচনা করার আগে আমি যেটা বলি যে কেস যে থিওরিটা দিয়েছেন, এটার একটা সমালোচনা আছে। প্রতিটা জিনিস কাজেরই যে একটা ভালো খারাপ দিক আছে, কেউ না কেউ সমালোচনা করবে। কেন্সের এই ডিমান্ড ফর মানি থিওরি নিয়ে সেটাও সমালোচনা করেছেন। আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এর আগে যে আমি দুটো চিত্র দিয়েছি ওগুলো কিন্তু হচ্ছে যে তোমার কি বলে ক্লাসিক্যাল থিওরির ক্ষেত্রে সম্পর্কিত। সুতরাং কেন্সের ক্ষেত্রে কিন্তু এই ফিগারটা হচ্ছে মেইন, এবং এটাই তোমাদেরকে প্রশ্নের ক্ষেত্রে দিতে হবে যদি প্রশ্নটা আসে কোনো পরীক্ষা হলে। তো এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সমালোচনা কি, তোমার অন্যান্য অর্থনীতিবিদ সমালোচনা করেছেন যে কেস যে তোমার এই নগদ লেনদেনের সাথে এই তোমার ফটকার কথা তুলনা করেছেন, এটা কখনো কোথাও মিলে না, দুটো ঠিক ভিন্ন ধরনের। অর্থাৎ নগদ লেনদেন এবং সতর্কতামূলক নগদ লেনদেনের চাহিদা এবং সতর্কতামূলক যে চাহিদা, এই দুটা হচ্ছে কি ইনকামের উপর ডিপেন্ড করে এবং এগুলো হচ্ছে পজিটিভ। আর কেইন্স যেটা বলছেন যে ফটকা কারবার করার জন্য মানুষ টাকা রাখে এবং এটা সুদের হারের উপর ডিপেন্ড করে, এবং এটার সম্পর্কটা হচ্ছে ঠিক উল্টো ধরনের। এই দুটা কখনোই সমন্বয় করা সম্ভব না, সেটাই এখানে আমাদের অর্থনীতিবিদরা বলেছেন। আরেকটা বলেছেন যে কেইন্স বলছে যে সুদের হার কমলে তোমার ডিমান্ড ফর মানিটা বাড়বে, কিন্তু দেখা যাচ্ছে কি যে একটা পর্যায়ে আসলে সুদের হার কমতে পারে না এবং ডিমান্ড ফর মানি তখন অসীম হয়ে যায়। সুতরাং কেইন্সের এই তথ্যটাও কিন্তু থিওরিটা সবসময় ইফেক্টিভ হয় না। এগুলো ছিল সমালোচনার ক্ষেত্রে সমালোচনা। তবে কেইন্সের এই থিওরিটা ক্লাসিক্যাল থিওরির চাইতে আরো অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। তো চলো আমরা এরপরে লিকুইডিটি ট্র্যাপটা কি একটু দেখে ভালো করে বুঝিয়ে দিই। দেখো তোমার এখানের মধ্যে একই রকম কেইন্সের থিওরিটা, সেটা একটা চিত্র এখানে দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখো সেটা হচ্ছে যে তোমার এই পাশে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এই পাশে হচ্ছে ডিমান্ড ফর মানি। যখন রেট অফ ইন্টারেস্ট 7 তখন ডিমান্ড ফর মানি হচ্ছে এখানে 1। যখন রেট অফ ইন্টারেস্ট কমে হচ্ছে 5 তখন ডিমান্ড ফর মানি হচ্ছে 2। এবং যখন রেট অফ ইন্টারেস্ট কমে হচ্ছে 0.5 তখন দেখা যাচ্ছে ডিমান্ড ফর মানি হচ্ছে এখানে মধ্যে 3। এবং এরপরে সুদের হার কমছে না, কিন্তু ডিমান্ড ফর মানি কিন্তু বেড়েই যাচ্ছে। সুদের হার কম না কমলে কিন্তু মানুষের ডিমান্ড ফর মানি কমে যাচ্ছে, এবং এই যে অংশটা সেটা সুদের হার যেহেতু কমতে পারে না, সেই অংশটাকে বলা হচ্ছে লিকুইডিটি ট্র্যাপ বা তারল্য ফাঁদ। অর্থাৎ যখন আর সুদের হার কমানো যায় না এবং মানুষের টাকাটা ইনভেস্ট করার আর কোনো সুযোগ থাকে না, আর মানুষ যদি টাকা ইনভেস্ট না করে তাহলে কর্মসংস্থানও হয় না। লিকুইডিটি ট্র্যাপের এটাই হচ্ছে মূল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ছিল আমাদের ক্লাস। তো তোমরা ভালো করে পড়বে। অর্থনীতি কিন্তু না পড়াশোনা না করে লেখা যায় না, এবং ভালো নাম্বার পেতে হলে ভালোভাবে পড়াশোনা করতে হবে। তবে আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা পড়ছো এবং বই নিয়ে পড়তে বসছো। আর যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।